অন্যান্য ধর্মের শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি কৃষি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি নবম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে পাঠদান করাবো। তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে কৃষি উপকরণ, দ্বিতীয় অধ্যায়। কৃষি উপকরণ, আমরা কৃষি, আমাদের দেশের শতকরা 80% লোক কৃষির সঙ্গে জড়িত। এই কৃষি যে উপকরণগুলো রয়েছে সেই কৃষি উপকরণ নিয়ে আমি আলোচনা করব। ফসল ফলানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেই উপকরণ নিয়ে আলোচনা করবো আজকে। কৃষি ফসল ফলানোর জন্য যতগুলো উপাদান রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। এদের মধ্য দিয়ে আমরা বছরের পর বছর যেমন কৃষিকাজ করতে পারি, ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশের নতুন জাতের ফসলের আত্মীকরণ ও সংযোজন করতে পারি। ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা কৌশল প্রয়োগের মধ্য দিয়ে এদেরকে উন্নত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আমাদের পরিচ্ছেদের নাম হচ্ছে ফসল বীজ। ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। আমরা জানি উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যমই হচ্ছে বীজ। সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলা হয়। আর বীজের সুস্পষ্ট ধারণা পেতে হলে আমাদের দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে হবে। এই বীজকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কিছু কৃষিতাত্ত্বিক বীজ তোমাদেরকে দেখাবো। দেখো, আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা? আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ? আমার হাতের মধ্যে দেখো, এখানে আমি কিছু ধান নাড়াচাড়া করতেছি। এইটা কী ধরনের বীজ বলতে পারবে তোমরা? যদি পারো তাহলে তো থ্যাঙ্কস, আর না পারো তাহলে আমি বলে দিচ্ছি, এটাকে আমরা বলবো উদ্ভিদতাত্ত্বিক বীজ। এই বীজটির নাম হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। এই বীজকে আমরা কীভাবে বলবো, কাকে বলবো, কি এই বীজ কি, আমরা সবাই একটু পরে করবো। একটু বীজটা ভালো করে দেখে নাও, দেখতে পাচ্ছ তো? তাহলে আচ্ছা রাখি, এটা হচ্ছে আমাদের উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর দেখো, আমার হাতে এই যে দুটো পাতা দেখতে পাচ্ছ, আমি পাতা দেখতে পাচ্ছ, এবং এই যে দেখো গোল আলু, এই যে গোল আলু, এই গোল আলু দেখো, এই গোল আলু এবং একটা পাতা, এই গোল আলু এবং একটা পাতা, এই গোল আলু এবং পাতাটাকে আমরা বলতেছি, এটাকে বলতেছি কৃষিতাত্ত্বিক বীজ। এটা হচ্ছে পাথরকুচির পাতা। এই পাথরকুচি পাতার থেকে যদি আমরা একে উপযুক্ত একটা পরিবেশ দিই তাহলে কী হবে, এই জাতের একটা উদ্ভিদ সে নতুন একটা উদ্ভিদের জন্ম দেবে। এই আলুটাকে যদি আমরা একটা উপযুক্ত পরিবেশ দিই তাহলে কী হবে, এই আলু থেকে সে একটা নতুন জাতের উদ্ভিদের জন্ম দিবে এবং এখান থেকে সে বীজ উৎপাদন করবে। তাহলে রাখি। এখন দেখো, আমি এই বীজটাকে দুটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। তাহলে এই উদ্ভিদতাত্ত্বিক বীজ কাকে বলে একটু আমরা জানি না। উদ্ভিদের নিষিক্ত এবং পরিপক্ক ডিম্বককে বীজ বলা হচ্ছে। এই বীজকে আমরা, এই উদ্ভিদতাত্ত্বিক বীজকে প্রকৃত বীজ এবং প্রকৃত বীজও বলা হয়। এই উদ্ভিদতাত্ত্বিক বীজকে যেমন আমি দেখালাম ধান, সরিষা, গম, কাঁঠাল, আম, মরিচ, জিরা ইত্যাদি। এখন আমরা জানবো উদ্ভিদতাত্ত্বিক বীজ। উদ্ভিদতাত্ত্বিক বীজ জানিয়ে গেলাম, এখন জানবো আমরা কৃষিতাত্ত্বিক বীজ। এই কৃষিতাত্ত্বিক বীজ কাকে বলে? এই কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে যে উদ্ভিদের যে কোনো অংশ, এখানে বলা হচ্ছে পাতা, মূল, কাণ্ড, এর যে কোনো একটা অংশ যা উপযুক্ত পরিবেশ পেলে একই জাতের কী করতে পারে,
পারে, একটি নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে আমরা বলবো কৃষিতাত্ত্বিক বীজ। এই কৃষিতাত্ত্বিক বীজকে আবার অঙ্গজ বীজও বলা হয়। যেমন উদাহরণ আমি দেখালাম, পাতাকুচি পাতা, আখের কাণ্ড, গোল আলু, ধনি, তারপরে হচ্ছে মরিচ, মেহেদির কাণ্ড, আখের কাণ্ড ইত্যাদি। কাজে আমরা দেখতে পাচ্ছি সকল উদ্ভিদতাত্ত্বিক বীজে কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্গত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্গত নয়। এখন আমরা ফসল বীজ উৎপাদনের ধাপ জানবো। এই বীজগুলো কীভাবে উৎপাদন করতে হবে, ফসল বীজ সেই ধাপগুলো জানবো। বীজ উৎপাদন একটি জটিল প্রক্রিয়া। ভালো বা উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করতে হবে। ফসল ফলানোর জন্য যে সকল নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়, বীজ উৎপাদনের জন্য সে সকল পদ্ধতি বা নিয়ম অনুসরণ করতে হবে। পার্থক্য হলো এই যে বিভিন্ন ধরনের ফসল বীজ উৎপাদনের জন্য কিছু নির্দিষ্ট ধরনের ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো হচ্ছে, 1 নম্বরে হচ্ছে বীজ জমি নির্বাচন। 1 নম্বরে কি হচ্ছে? বীজ জমি নির্বাচন। বীজ জমি নির্বাচন। বীজ জমি নির্বাচন। এই বীজ জমি নির্বাচন করতে হবে অবশ্যই উর্বর জমি। এখানে কি থাকতে হবে? পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে এবং জমিতে আগাছা মুক্ত হতে হবে। আর কি হতে হবে? এই জমিতে যদি পূর্ববর্তী বছরে একই জাতের ফসল যাতে চাষ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এই নির্বাচিত জমিতে অন্তত 2% জৈব পদার্থ থাকতে হবে। এরপরে আসতেছে বীজ জমি পৃথকীকরণ। 2 নম্বরে আসতেছে বীজ জমির পৃথকীকরণ। পৃথকীকরণ। বীজ জমি পৃথকীকরণ। কি আসছে? বীজ জমি পৃথকীকরণ। এই কাঙ্ক্ষিত বীজ উৎপাদনের জন্য অবশ্যই কি করতে হবে? বীজ জমি পৃথক করতে হবে অন্যান্য জমির ফসল থেকে, নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কাঙ্ক্ষিত বীজের সঙ্গে যেন অন্য জাতের ফসলের সংমিশ্রণ না ঘটে। এই বীজ জমি পৃথকীকরণ করার পরে আমাদের আরও একটা ধাপ রয়েছে, 3 নম্বর ধাপ। সে ধাপটি হচ্ছে বীজ সংগ্রহ। 3 নম্বর ধাপটা হচ্ছে আমাদের বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ। এই বীজ উৎপাদনের জন্য বীজ সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে অবশ্যই যে বীজটি আমরা সংগ্রহ করব সেটি হতে হবে প্রত্যায়িত বীজ। আর এই বীজ সংগ্রহের সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে বা কিছু দেখতে হবে, নিয়ম নীতি দেখতে হবে, জেনে নিতে হবে তথ্য। সেই তথ্যগুলো হচ্ছে জাতের নাম জানতে হবে, বীজ উৎপাদনকারীর নাম এবং নম্বর জানতে হবে, অন্য জাতের বীজের শতকরা হার জানতে হবে, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা জানতে হবে, বীজের বিশুদ্ধতা জানতে হবে এবং জানতে হবে বীজ উৎপাদনের তারিখ। এটি একটি গ্যারান্টি পত্রের ট্যাগে লিখে ওই বস্তা বা প্যাকেটে দিতে হবে। এরপরে আমাদের যে ধাপটি আসতেছে সেটি হচ্ছে 4 নম্বর ধাপ। এই ধাপ হচ্ছে বীজের হার নির্ধারণ। বীজের হার নির্ধারণ। এই বীজের হার নির্ধারণ আমরা করব কীভাবে? বীজের বিশুদ্ধতা, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, বীজের সজীবতা, বীজের আকার, মাটি, তারপরে বীজ বপনের সময় মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে কী করতে হবে? এর প্রকৃতি বীজের হার নির্ধারণ করতে হবে। এরপরে যেটা আসতেছে আমাদের এই বীজের হার পরে আসতেছে বীজ জমি প্রস্তুতিকরণ। বীজ জমি ইয়ার 5 নম্বর ধাপ আমাদের বীজ জমি প্রস্তুতিকরণ।
প্রস্তুতিকরণ। প্রস্তুতিকরণ। এই বীজ জমি প্রস্তুতিকরণ হচ্ছে এক এক ফসলের জন্য এক এক ধরনের জমি প্রস্তুত করতে হবে। যেমন রোপা ধানের বীজের উৎপাদনের জন্য জমিকে কী করতে হবে, যথার্থ পরিমাণে কর্দমাক্ত করতে হবে। আবার যদি আমরা গমের বীজ উৎপাদন করতে যাই তাহলে মাটিকে কী করতে হবে, শুকনো অবস্থায় মাটিকে কী করতে হবে, 4 থেকে 5 বার চাষ দিয়ে ঝুরঝুরা করে পরিপাটি করতে হবে। সার প্রয়োগের ক্ষেত্রেও এক এক বীজের জন্য এক এক রকম করতে হবে। এরপরে আমাদের যেটা আসতেছে বীজ বপন আসবে। এই বীজ বপনটা হচ্ছে বীজ বপন। বীজ বপন, এই বীজ বপনটা হচ্ছে এই বীজটাকে কী করতে হবে, একটি নির্দিষ্ট সারিতে বপন করতে হবে এবং একই গভীরতায় বীজগুলোকে বপন করতে হবে। কোন বীজ কোন গভীরতায় বা কত গভীরতায় বপন করতে হবে তা নির্ভর করবে বীজের আকার, বীজের বিশুদ্ধতা, বীজের আকৃতি এবং মাটির উপর। এই মাটির উপর নির্ভর করে আমরা এই বীজটাকে কী করবো, বপন করবো। বীজ বপনের পরে আসতেছে রোগিং বা বাছাই করণ। 7 নম্বরে আসতেছে আমাদের রোগিং বা বাছাই করণ। আমরা বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ বপন করি না কেন, জমিতে কিছু অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ, প্রজাতির উদ্ভিদ বা আগাছা জন্ম নেয়। কী করতে হবে, এই অনাকাঙ্ক্ষিত উদ্ভিদগুলোকে তুলে ফেলতে হবে। এই রোগিংটাকে আমরা 3টি পর্যায়ে করতে পারি। যেমন দেখো এখানে 3টি পর্যায়ে করা যেতে পারে। 1 নম্বর হচ্ছে ফুল আসার সময়, ফুল আসার আগে, আর একটা হচ্ছে পরিপক্ক পর্যায়ে। তা কী বললাম, একটা হচ্ছে ফুল আসার আগে, ফুল আসার সময় এবং পরিপক্ক পর্যায়ে। এই রোগিংয়ের পরে আছে পরিচর্যা। আমরা যে বীজ উৎপাদন করবো তার পরিচর্যা। এই মূল উৎপাদনের সময় 8 নম্বর ধাপ আমাদের আসতেছে পরিচর্যা। এই পরিচর্যা করতে হবে উদ্ভিদের জন্য, মানে বীজ উৎপাদনের জন্য পরিচর্যা অত্যন্ত বা খুবই প্রয়োজন। এই পরিচর্যাগুলোকে আমরা কয়েকটি ভাগে আবার বলতে পারি। সেটা হচ্ছে সুষম মাত্রায় কী করতে হবে। 1 নম্বরটা হচ্ছে পরিচর্যা, 1 নম্বরটা হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। সুষম মাত্রা বলতে যে উদ্ভিদের যেটুকু প্রয়োজন, উদ্ভিদ যেটুকু তার গ্রহণ করতে পারবে সেটুকুই দিতে হবে। এরপরে আছে জৈব সার প্রয়োগ। কী করতে হবে, জৈব সার প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজন মতো সেচ দিতে হবে এবং প্রয়োজন মতো সেচ দিতে হবে। বৃষ্টির পানি বা সেচের পানি জমলে কী করতে হবে, নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তারপরে আগাছা পরিষ্কার করতে হবে, রোগবালাই বা পোকামাকড় দমন করতে হবে এবং উপরি প্রয়োগ করতে হবে। তারপরে আমাদের আর একটা পয়েন্ট আসতেছে, সেটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট, ফসল বা বীজ। বীজ বা ফসল সংগ্রহ। ফসল বা বীজ সংগ্রহ কী করতে হবে, বীজ বা ফসল পরিপক্ক হওয়ার পরে কাটতে হবে, তারপর মাড়াই করতে হবে। মাড়াই করে কী করতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। Ini sudah